আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। টানা 3 দিন ঝড় বৃষ্টি নিয়ে যা বলল আবহাওয়া অফিস। বেনজিরের খামারের দুর্গন্ধে অতিষ্ঠ কয়েক গ্রামের মানুষ। নিজ এলাকাকে আমের রাজধানী করতে চান ব্যারিস্টার সুমন। বিএনপি সহ কিছু গোষ্ঠী ভালো কিছু দেখে না বললেন পররাষ্ট্রমন্ত্রী। বেনজিরের অবস্থান নিয়ে তো ধোঁয়াশা কেন? এবার বিস্তারিত। টানা 3 দিন ঝড় বৃষ্টি নিয়ে যা বলল আবহাওয়া অফিস। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের বর্ধিত অংশ উত্তর পশ্চিম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়, ফলে আগামী 3 দিন সারা দেশে বেশ কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়। তাপপ্রবাহ নিয়ে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে। অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি অব্যাহত থাকতে পারে। বৃষ্টিপাতের বিষয়ে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, প্রথম 24 ঘন্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা, রংপুর ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। পরবর্তী 24 ঘন্টায় ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা, রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও আবার ভারী বৃষ্টি হতে পারে। তাপমাত্রা পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রোববার দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বর্ধিত 5 দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। বেনজিরের খামারের দুর্গন্ধে অতিষ্ঠ কয়েক গ্রামের মানুষ। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও স্বাস্থ্য খাতের বিতর্কিত ঠিকাদার তোফাজ্জেলুল ইসলাম ওরফে মিঠুর পোল্ট্রি খামারটি ঠাকুরগাঁও সদর উপজেলার দৌলতপুর ও গরিপুর মৌজার কয়েক গ্রামের মানুষের স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। এলাকাবাসীর অভিযোগ, খাবারের বর্জ্যে দূষিত হচ্ছে পরিবেশ। তীব্র দুর্গন্ধে এই 2 মৌজার 5-7 গ্রামের বাসিন্দাসহ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়রা জানান, 2009 সালে সদর উপজেলার দৌলতপুর গ্রামে নর্থ এগ লিমিটেড নামে বেনজির ও মিঠু কোম্পানি প্রায় 90 বিঘা জমির উপর একটি পোল্ট্রি খামার স্থাপন করে। বড় খামারে মুরগির বিষটা মাছের খাবার ও কৃষিজমি সার হিসেবে বিক্রি হয়। আবার অনেক সময় কারখানার ভেতরে রয়ে যায় এসব বিষটা। এতে দুর্গন্ধে আশেপাশে মানুষের দুর্ভোগের সীমা থাকে না। খামারের আশেপাশের রাস্তায় চলতে হয় দুর্গন্ধের মধ্য দিয়ে। মুরগির বিষটা ট্রাকে করে নেওয়ার সময় গন্ধ ছড়িয়ে পড়ে আশেপাশে। রাস্তা খারাপ হওয়ায় ঝাঁকুনিতে ট্রাক থেকে বিষটা পড়ে যায়, ফলে ওই সড়কে দুর্গন্ধের মধ্য দিয়ে চলতে হয় সাধারণ মানুষকে। খামারের ব্যবস্থাপক ডাক্তার ফেরদৌস আলম বলেন, ওই খামারে 3 লাখের বেশি মুরগি আছে। এসব মুরগির বিষটা বিক্রি করা হয় ব্যবসায়ী মৎস্য খামারিদের কাছে। খামারটির ভিতরে ঢুকে দেখা যায় পেছনে বিষটা ফেলার একটি ভাগাড়, এর দেয়াল ঘেঁষেই জনবসতি। গ্রামের বাসিন্দা আব্দুল সালাম বলেন, বিষটার দুর্গন্ধে থাকা যায় না। রোদ উঠলে বাতাসে গন্ধ আরও বেশি ছড়িয়ে পড়ে। একই গ্রামের খাদেজা বেগম সহ কয়েকজন নারী অভিযোগ করেন, গন্ধে বমি আসে, তৃপ্তি নিয়ে খাওয়া দাওয়া করা যায় না। মশা মাছির উপদ্রবের কারণে রাত দিন মশারি টাঙিয়ে রাখতে হয়। শিলি আক্তার বলেন, গন্ধে ঘুমাতেও কষ্ট হয়। উপজেলা পরিষদের বলাকা উদ্যান নামে একটি বিনোদন পার্কের ব্যবস্থাপক হাসান আলী বলেন, মুরগির বিষটার গন্ধ মশা মাছির উপদ্রবে পার্কটি থেকেও আসে না। একই চিত্র দেখা যায় গরিপুর, বোরানী, কুমিল্লাহারি সহ কয়েকটি গ্রামে। দৌলতপুর গ্রামের দিনমজুর সিরাজুল বলেন, গরিব মানুষের কথা কে শুনবো? খামারের গন্ধের কথা বলতে গেলে বিপদে পড়তে হয়। তার ওপর এটি বেনজিরের খামার। নিজ এলাকাকে আমের রাজধানী করতে চান ব্যারিস্টার সুমন। হবিগঞ্জে চুনারঘাট ও মাধবপুর উপজেলায় 2 লাখ উন্নত জাতের আম গাছের চারা বিতরণের উদ্যোগ নিয়েছেন হবিগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। নিজ এলাকাকে সিলেট বিভাগের আমের রাজধানী করতে এবং গাছ লাগিয়ে তাপ নিয়ন্ত্রণের লক্ষ্যে এই উদ্যোগ নেন তিনি। বৃহস্পতিবার চারা গাছ বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ব্যারিস্টার সুমন। প্রথম ধাপে চুনারঘাটে 4000 ও মাধবপুরে 1000 গাছের বিতরণ শুরু হবে। ব্যারিস্টার সুমন জানান, স্থানীয় বাজারে একটি আমের চারা 250 টাকা হলেও পাইকারি মূল্যে তিনি 100 টাকায় এই চারা সংগ্রহ করে বিতরণ করছেন। চুনারঘাট উপজেলাকে সিলেট বিভাগের আমের রাজধানী করার লক্ষ্যে এবং উপজেলার ঘরগাঁও গ্রামকে আমের মডেল গ্রাম হিসেবে গড়ে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গত বছর ওই গ্রামে 1000 আমের গাছের চারা বিতরণ করা হয়েছে। এবছরও গ্রামটিতে আরও 1000 গাছের চারা বিতরণ করা হবে। বিএনপি সহ কিছু গোষ্ঠী ভালো কিছু দেখে না বললেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলছেন, আজকে সংসদে প্রায় 8,00,000 কোটি টাকার বাজেট পেশ হয়েছে। প্রতি বাজেট পেশ করার পর আপনারা দেখবেন বিএনপির পক্ষ থেকে একটা সংবাদ সম্মেলন করা হয়।
বলা হয় এই বাজেট গণবিরোধী, গরিব মারার বাজেট। এই বাজেটে কোনো উপকার হবে না। বিএনপি সহ কিছু গোষ্ঠী আছে যারা ভালো কিছু চোখে দেখেন না। প্রকৃতপক্ষে 15 বছরে প্রতিটা বাজেট বাস্তবায়নের হার হচ্ছে 90 থেকে 97%। বৃহস্পতিবার 6 জুন রাত 9টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের 62তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আবার যারা নিজেদের জ্ঞানী মনে করেন তারা কোনো কিছু ভুল না ধরলে উনি যে জ্ঞানী সেটা বোঝানো যায় না, সেজন্য সব কিছুতে ভুল ধরা উনাদের অভ্যাস। সেজন্য তারা বলেন এই বাজেট বাস্তবায়নযোগ্য নয়। সব কিছুতে না বলার যে অপসংস্কৃতি, এটি দেশের উন্নয়ন অগ্রগতির জন্য বাধা। ডাক্তার হাসান মাহমুদ আরও বলেন, গত 15 বছরে প্রতিটা বাজেট বাস্তবায়নের হার হচ্ছে 92 থেকে 97% এবং বাজেটের আকার গত 15 বছরে 11.5 গুণ বৃদ্ধি পেয়েছে। মাথাপিছু আয় 5.5 গুণ বৃদ্ধি পেয়েছে। জিডিপির আকার প্রায় 6 গুণ বৃদ্ধি পেয়েছে এবং বাংলাদেশ দারিদ্র্যসীমার নিচে থাকা জনগোষ্ঠী ছিল 41%, সেখান থেকে 18.7% নেমেছে। অতি দারিদ্রতা 22% ছিল, সেখান থেকে 5.5% নেমেছে। তিনি বলেন, বাজেট যদি গরিবের উপকারে না আসতো তাহলে দরিদ্রতা ও অতি দরিদ্রতা কমতো না। মানুষের আয় 5.5 গুণ বৃদ্ধি পেয়ে ডলারের অঙ্কের টাকার অঙ্কে আরও বেশি। এটি সম্ভবপর হচ্ছে বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী ও তার নেতৃত্বাধীন সরকারের বাস্তবসম্মত বাজেট প্রণয়ন এবং সেই বাজেট বাস্তবায়নের কারণে। সাংবাদিকরা সমাজের অগ্রসর অংশ, সমাজকে পথ দেখায়, সমাজের বিষয়গুলো উন্মোচিত করে উল্লেখ করে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাংবাদিকরা সরকারের ভুল ত্রুটি তুলে ধরবেন, সেটিকে আমরা স্বাগত জানাই। কাজকে পরিশুদ্ধভাবে করার ক্ষেত্রে সেটি সহায়ক হবে। তবে অনেক সময় দেখা যায় কিছু কিছু প্রতিবেদন এমনভাবে তুলে ধরায় যেগুলো দেশের জন্য ক্ষতিকর। চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন মোহাম্মদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পিয়ারুল ইসলাম, সিডিএর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস, জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান, মহানগর পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় বক্তব্য দেন। বেনজিরের অবস্থান নিয়ে এত ধোঁয়াশা কেন? দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদকে নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে চলছে নানা আলোচনা সমালোচনা। এর মধ্যেই তার সম্পদের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক এবং বেশ কিছু সম্পত্তি জব্দ করা হয়েছে। এদিকে যাকে নিয়ে নানা মহলে তোলপাড় চলছে, সেই বেনজিরের খোঁজ মিলছে না কোথাও। এমনকি দুদক কয়েক দফা হাজির হতে বললেও হাদিস মেলেনি তার। দেশে গণমাধ্যমের খবরে বলা হচ্ছে গোপনে দেশ ছেড়েছেন সাবেক এই পুলিশ প্রধান, কিন্তু তিনি কোথায় আছেন আর কীভাবে দেশ ছেড়েছেন এসব কোনো প্রশ্নের জবাব মিলছে না। তিনি আসলেই দেশ ছেড়েছেন নাকি কিনা গেলে কোথায় গেছেন আর বর্তমান অবস্থান সম্পর্কে কেউ খোলাসা করে কিছু বলছে না। প্রশ্ন হচ্ছে, যখন তার অবৈধ সম্পদের বিরুদ্ধে তদন্ত চলছে তখন কি তিনি দেশ ছাড়তে পারেন? সরকার কেনই বা তার অবস্থানের বিষয়ে পরিষ্কার কোনো তথ্য জানাতে পারছে না? দেশের গণমাধ্যমে যেসব খবর প্রকাশিত হচ্ছে তাদের মধ্যে অনেকেই দাবি করেন গত 4 মে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশ ছাড়েন সাবেক এই পুলিশ কর্মকর্তা। একই সঙ্গে দেশ ছেড়েছেন তার স্ত্রী ও 3 কন্যা। কোনো কোনো গণমাধ্যমের খবরে বলেছে বেনজির আহমেদ সিঙ্গাপুরে আছেন, কেউ বলছে তার বর্তমান অবস্থান দুবাইয়ে। সর্বশেষ মঙ্গলবার একটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে তুরস্কে নিজের কেনা বাড়িতে আছেন সাবেক এই পুলিশ মহাপরিদর্শক। গণমাধ্যমগুলোর কোনোটি আবার বলছে দেশেই আছেন বেনজির আহমেদ। এত সব খবরের ভিড়ে এখনও পর্যন্ত ধোঁয়াশায় রয়ে গেছে তার অবস্থান নিয়ে। এমন অবস্থায় বুধবার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানান, সাবেক আইজিবির সিঙ্গাপুরে যাওয়ার কথা তিনি নিজেও শুনেছেন, তবে সেটি নিশ্চিত করে বলতে পারেন না তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি এখনও সুনিশ্চিত নই যে তিনি আসলে কোথায় আছেন। আমি শুনেছি তিনি সিঙ্গাপুর গিয়েছিলেন। আমার আশা তিনি হয়তো ফিরে আসবেন। তিনি এসে নিশ্চয়ই তার বিরুদ্ধে যে সব অপবাদ আছে সেগুলো ফেস করবেন। অন্যদিকে বেনজিরের আইনজীবী শাহ মঞ্জুরুল হক জানিয়েছেন, এ বিষয় নিয়ে তারা কোনো মন্তব্য করতে চাননি। আপনি কোন জেলা থেকে আমাদের ব্রেকিং নিউজ দেখছেন কমেন্টে জানাবেন এবং সবার আগে সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী ব্রেকিং নিউজের জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।